আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী দুদিন আগে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনকি প্রয়োজন হলে অতিরিক্ত তদন্ত করা হবে। দুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে জানালেন, তিনি আদৌ পুলিশ হত্যা নিয়ে কোনো বক্তব্যই দেননি। সাথে যোগ করেছেন, জুলাই সনদের অধীনে যে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ হয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ওপর মহলের নির্দেশেই তারা জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা ও থানা এবং অস্ত্র লুটের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। তাহলে প্রশ্ন হলো, মির্জা ফখরুলের তদন্তের আশ্বাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছু টান কেন? অনেকের প্রশ্ন, পুলিশ হত্যার তদন্তের বিষয়টি গণমাধ্যমে চাওয়া হওয়ার পরপরই সরকার প্রতিপক্ষের মধ্যে যে আশঙ্কা আর উদ্বেগ দেখা গেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি রাজপথের শক্তিকে শান্ত রাখার একটি কৌশল, নাকি সরকার ভিতরে আছে অন্য কোনো কৌশল? আইনজীবীদের মত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেই অধ্যাদেশে আছে কিছু হাস্যকর ফাঁক ও প্যাচ। আবার অতীতের একাধিক রেকর্ড বলে অসাংবিধানিক ইনডেমনিটি বাংলাদেশের শেষ পর্যন্ত টিকে না। বিএনপি কেন আবার 2003 সালের মতো আরও একটি ইনডেমনিটির দায়ভার নেবে? তার চেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেখানে বলা আছে খুনের মামলায় বিচারের বদলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অধ্যাদেশের মাধ্যমে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটতে চান, তিনি কিভাবে দায় মুক্তির ঘানি নিজের আর তার সরকারের কাঁধে চড়াবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা সহ সারা দেশে বহু পুলিশ সদস্য মারা যায়। পুলিশের দেওয়া তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই মারা যায় 15 জন পুলিশ সদস্য। অবশ্যই 44 জনের সংখ্যা নিয়ে পুলিশের মধ্যে আছে আপত্তি। বেশিরভাগ পুলিশ মনে করে এই সংখ্যা আরো অনেক বেশি। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অন্তর্বর্তী সরকার আমলে মাত্র 5টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপি কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়া দেশের বেশিরভাগ থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। অন্তর্বর্তী সরকার আমলে পুলিশ হত্যার বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 25শে ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এমনকি ওপরের নির্দেশে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। দেশ রূপান্তরের ওই খবরটিতে বলা হয়েছে, এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে। এমন তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে বিগত অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি নামে পরিচিত এনসিপি। 26শে ফেব্রুয়ারি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই আন্দোলনের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। পরদিন
27 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যান। সেখানে পুলিশ হত্যা মীমাংসিত বিষয়ে এনসিপি নেতার মন্তব্য নিয়ে মির্জা ফখরুলের মতামত জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, এটা এনসিপি কে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে। মির্জা ফখরুল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্ত করা হবে। এরপর থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্যই দেননি। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যাও দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত 26শে জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা মনে করেন, এই অধ্যাদেশে আছে এক বিরাট ফাঁক ও প্যাচ। অধ্যাদেশটির 4 নম্বর ধারায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি বা ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু অধ্যাদেশের 5 নম্বর ধারায় বলা আছে, ধারা 4-এর বিধান সত্ত্বেও কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকলে তা কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন উক্ত অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। খেয়াল করে দেখুন, অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে, গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলে সেটি নিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। এমনকি সুরক্ষা ও দায় নির্ধারণের এই অধ্যাদেশ অনুযায়ী তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার দরকার হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে কমিশনের পূর্ব অনুমোদন নেবে। ধারা 2-এর ঘ অনুযায়ী শুধু পুলিশ হত্যা নয়, জুলাই আন্দোলনের সময় যে কোনো হত্যাকাণ্ডকে এই অধ্যাদেশের অধীনে যদি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার হিসেবে প্রমাণ করা যায় তাহলে ফাঁসানো যাবে যে কাউ। এই অধ্যাদেশের আরেকটি হাস্যকর ধারা হলো 5-এর 3, যেখানে বলা আছে, খুনের বিচারের বদলে সরকার দিবে আর্থিক ক্ষতিপূরণ। দর্শক, সম্ভবত এটি পৃথিবীর ইতিহাসে প্রথম অধ্যাদেশ যেখানে খুনের বিচারের বদলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা লেখা আছে। কোনো ফৌজদারি অপরাধের এমন দণ্ড পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। আর সেই হাস্যকর অধ্যাদেশের দায়ভার নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটার আওয়াজ তোলেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি পাশ করা না হয় তাহলে এর কোনো আইনি ভিত্তি নেই। যদি পাশ করা হয় তাহলেও ওই অধ্যাদেশের অধীনে পুলিশ কেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদে যে ইনডেমনিটির কথা বলা হয়েছে তা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। সংবিধানের অনুচ্ছেদ 46 সংসদকে ক্ষমতা দিয়েছে দায় মুক্তি বিধানের আইন করার, কিন্তু সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই খর্ব হয় এমন ইস্যুতে ইনডেমনিটি দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা হলো, জুলাই আন্দোলনের সময় নিহত কয়েক পুলিশ পরিবারের সদস্যরা উচ্চ আদালতে যেতে পারেন। তারা আদালতে গেলে এই অধ্যাদেশ এবং ইনডেমনিটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। অতীতে বাংলাদেশের 2টো ইনডেমনিটি আদালত অবৈধ ঘোষণা করেছিল। এর একটি হলো 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে খন্দকার মোস্তাক আহমেদ এই অধ্যাদেশ জারি করেন। পরে অধ্যাদেশ অনুমোদন দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয়টি হলো 2003 সালের অপারেশন ক্লিন হার্ট ইনডেমনিটি। তখনকার বিএনপি সরকার আমলে যৌথ বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাগুলোকে আইনি সুরক্ষা দিতে এই আইন করা হয়েছিল, যা পরে অবৈধ ঘোষিত হয়।
আরো একটি বিষয় আছে। 2024 সালের 5ই আগস্টের পর যেসব অস্ত্র ও গোলাবারুদ থানা এবং কারাগার থেকে লুট হয়েছে সেগুলো নিয়ে মামলা করতে হবে, না হলে এগুলোর আইনগত ভিত্তি দেওয়া সম্ভব নয়। এই লুটের সাথে অনেকগুলো পুলিশ হত্যাও জড়িত। প্রশ্ন হলো, দলের মহাসচিব এবং সরকারের পাওয়ারফুল মন্ত্রী কেন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চলবে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিপরীতে ব্যাখ্যা দিলেন? আবার পুলিশের একাধিক সূত্র বলছে সরকার উপর মহলের নির্দেশে পুলিশ হত্যার ছায়া তদন্ত তারা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের মনোবল ফেরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে পুলিশ হত্যার তদন্তের জন্য সরকারের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে পুলিশকে শক্ত একটা প্রাথমিক তদন্তের মৌখিক নির্দেশ দিয়েছিল। সেটি শেষ হলে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে বিষয়টি চলে আসায় সরকারের রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। তারপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন নতুন ব্যাখ্যা, যেটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে যেখানে ইনডেমনিটির ভবিষ্যৎ ভালো নয়, সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন পথে হাঁটতে যাচ্ছেন? মাহে রমজানের পরেই কতগুলো চাপ চলে আসবে, মারাত্মক কতগুলো চাপ। এর মধ্যে এক নম্বর চাপ হলো পুলিশ হত্যার বিচার নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তোলপাড় করা কাণ্ড ঘটে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশ হত্যার বিচারের ব্যাপারে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এ ব্যাপারে সরকারকে এগোতে হবে এবং তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাকে আগের সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ইনডিমিনিটি ছিল সেটা অনুসরণ করতে হবে এবং বলতে হবে যে আমরা এই ইনডিমিনিটিকে সমর্থন করি এবং পুলিশ হত্যার বিচার হবে না। এবং এই কাজ যদি তারা করে তাহলে লং রানে তারা পুলিশের কাছ থেকে কোনো রকম কোঅপারেশন পাবে না এবং পুলিশের যে মোরাল ক্যারেজ এটা বাড়বে না। এখন দু চারজন পুলিশ কর্মকর্তা যারা টহল দিচ্ছেন, যেমন মাসুদ একা, ডিসি মাসুদ, তিনি চেষ্টা করছেন, কিন্তু তিনি একা কি করবেন? তার পুলিশকে তিনি কিন্তু মুভ করাতে পারছেন না। উল্টো তাকে যেভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এতে করে যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। পুরো বাহিনী যদি তার সঙ্গে না থাকে, পুরো চেইন অফ কমান্ড যদি না থাকে, তাহলে একা ডিসি মাসুদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। অনেকে থেকে হারুনের সঙ্গে তুলনা করেন, বিপ্লবের সঙ্গে তুলনা করেন, অনেকে আগের আমাদের কোহিনুরের সঙ্গে তুলনা করতে পারেন, কিন্তু ওই সময়টাতে পুলিশের যে চেইন অফ কমান্ড ছিল সেই চেইন অফ কমান্ডের মধ্যে একটি মানুষ বা একজন পদবিধারী বড় কর্তা বা মাঝারি কর্তা, তিনি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছাকাছি পৌঁছে গেলে সেখানে যে প্রতিক্রিয়া হয়, যেটা হারুনদের ক্ষেত্রে হয়েছে, বেনজিরদের ক্ষেত্রে হয়েছে, সেটি এই বর্তমান ভঙ্গুর অবস্থায় যাকে বলা হয় মাসুদের পক্ষে বা মাসুদের মতো অন্য কারো পক্ষে সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন যে গত 17 মাসে আমরা একমাত্র মাসুদ ছাড়া অন্য কোনো পুলিশ কর্মকর্তার নাম জানি না। অথচ যদি পুলিশের স্বাভাবিকতা থাকতো তাহলে অন্তত এরকম 1 ডজন মাসুদের নাম আমাদের মুখস্থ হয়ে যেত। আবার এই যে মাসুদ মাদকের বিরুদ্ধে সে অপারেশন পরিচালনা করেছে, এটি সারা দেশের মানুষের কিন্তু সমর্থন পাচ্ছে, শান্তিপ্রিয় মানুষ। আমি বেশ কয়েকবার এটা নিয়ে সাবেক আইজি বেনজির, তার সাথে কথা বলেছি। বেনজির সাহেব যখন র্যাবের ডিজি ছিলেন তখন তাকে দিয়ে বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। আমার যেমন নায়েম রোড, ধানমন্ডি লেকের পাড়, রমনা পার্ক, এই সমস্ত এলাকায় বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। কিন্তু ওই আমলে কিন্তু এই সরোয়ার্দী উদ্যান যে এলাকাটাতে ডিসি মাসুদ অপারেশন চালিয়েছে, এটা বেনজিররাও পারেননি। আমি এটা নিয়ে নয়াদিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, ওদের যে মানে উপসম্পাদকীয়, সেখানে বিস্তারিত লেখা লিখেছি। তো সেটা পুলিশ রেসপন্ড করেছিল, কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাতে যেখানে মাসুদ করেছে সেই জায়গাটাতে সেই মানে শেখ হাসিনার জমানার শক্তিশালী পুলিশও কিন্তু সেখানে হাত দেয়নি। তো কাজে মাসুদ এখানে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত অনেকটা পুড়ে গেছে। যেভাবে তাকে নিয়ে বুলিং হচ্ছে, তাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, এর ফলে তিনি মিডিয়ার সাথে যে অসহায়ভাবে নিজেকে উপস্থাপন করছে, ইট মিনস তিনি এগুতে পারবেন না, তাকে স্টপ হয়ে যেতে হবে। অন্যদিকে আবার মোহাম্মদপুরের যে
আইনশৃঙ্খলার অবনতি, সেখানকার চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই থেকে শুরু করে যা কিছু হচ্ছে, এটা দমন করার জন্য স্বয়ং আইজি সাহেবকে মাঠে নামতে হয়েছে। ইট মিনস পুলিশের চেইন অফ কমান্ড নেই। একটা থানা দমন করার জন্য একজন ওসি যথেষ্ট। ওসির সাথে ওসির কমান্ডে কখন ম্যাজিস্ট্রেট যেতে পারে তার কমান্ডকে সাহায্য করার জন্য, ওসির হাতকে শক্তিশালী করার জন্য র্যাবের একটা টিম যেতে পারে, অথবা আর্ম ব্যাটালিয়ন পুলিশের একটা বিশেষ টিম যেতে পারে স্পেশাল অভিযান চালানোর জন্য। কিন্তু স্বয়ং আইজি সাহেবকে মোহাম্মদপুরের মতো একটা অপরাধপ্রবণ জায়গাতে দাঁড়িয়ে থেকে তাকে বলতে হবে যে পুলিশকে নৈতিকভাবে সমর্থন দেওয়া, আসামিদেরকে ভয় দেখানো এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আনার জন্যই আইজি হিসেবে আমি এখানে এসেছি। ইটস এ রং। ইট মিনস পুলিশ এখনো অ্যাক্টিভেট হচ্ছে না। আর সেই অ্যাক্টিভেট পুলিশকে যদি করতে হয় তাহলে অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে। এখন সেই পুলিশ হত্যার বিচার করতে গেলে বিপদটা কি? যারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা পুলিশ মেরেছি, আমরা পুলিশকে মেরে টেনিয়ে রেখেছি এবং এটা আমাদের আন্দোলনের অংশ ছিল এবং এই কাজ না করলে আমরা বিজয়ী হতাম না, এবং আন্দোলনের স্বার্থে, বিপ্লবের স্বার্থে এই ধরনের কাজ সারা পৃথিবীতে ঘটে, সারা দুনিয়াতে ঘটে, আমরাও এই কাজগুলো ঘটিয়েছি। ভালো কথা। গত 17 মাসে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়নি, এখন এটা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। ইতিমধ্যে একজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন সেই যে আলোচিত সমন্বয়ক নেতা হবিগঞ্জের, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল কলকাতাতে। সেখান থেকে তিনি কোনো মতে, কলকাতা না দিল্লি এয়ারপোর্টে, সেখান থেকে তিনি কোনো মতে ফিরে এসেছেন। তো কাজেই আগামী দিনগুলোতে পুলিশের চোখে, সাধারণ মানুষের চোখে, যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী তাদের চোখে যারা এই কাজগুলো ঘটিয়েছেন বা স্বীকার করেছেন বা করেননি, কিন্তু নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য তারা যে সকল কথাবার্তা বলেছেন, এর দায় তাদেরকে পরিশোধ করতে হবে। এই গেল এক। দ্বিতীয়ত হলো, যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছেন তারা এখন বলার চেষ্টা করবেন যে আমরা এই কাজগুলো করেছি বিএনপির সাথে মিলেমিশে, বিএনপির অমুক অমুক ছিল। এবং ইতিমধ্যে একজন সমন্বয়ক তিনি রীতিমতো হুমকি দিয়েছেন যে আমরা ফাঁস করে দেব সেই কারা লন্ডন থেকে আমাদেরকে কখন কি উপদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। এই গেল একটা বিপত্তি। আরেকজন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপির যারা লোকজন, সেই সমন্বয়কের সেই যে ফটো কার্ড ইন্টারনেটে ছাড়ানো হয়েছে, সেটার প্রেক্ষিতে বলার চেষ্টা করছেন যে ওর এত বড় সাহস, ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নাম উল্লেখ করে কথাবার্তা বলছে, ওকে এক্ষুনি গ্রেপ্তার করা হোক। তো এরকম যে ধাক্কাধাক্কি এই রোজার মাসে শুরু হচ্ছে, এটা রীতিমতো রোজার পরে বুমেরাং হবে এবং ব্রাস্টিং হয়ে যাবে, জাস্ট লাইক সুনামির মতো এটা হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি দেখবেন যে এইবার মন্ত্রী পরিষদে অনেকে চান্স পেয়েছেন, আমি নাম বলবো না, যাদের মন্ত্রী পরিষদে চান্স পাওয়া তো দূরের কথা, এমপি হয়তো দূরের কথা, তাদের অনেকের মেম্বার হওয়ার পর্যন্ত যোগ্যতা ছিল না, কিন্তু তারা হয়েছেন। এখন বিএনপির ভিতরে বাইরে বলা হচ্ছে যে এদেরকে দিয়ে কি কিছু করা হয়েছে, বা ওই যে ডিবি হারুন শেষ মুহূর্তে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো এখন ক্ষমতার অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে, যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়। তো তাদেরকে দ্বারা কি কোনো কাজ করানো হয়েছে, তাদের কাছে কি কোনো গোপন তথ্য আছে, এবং তাদের সেই গোপন তথ্য যাতে পাচার না হয় এবং তারা যেন অনুগত থাকে, কৃতজ্ঞ থাকে, এজন্যই কি মূলত তাদেরকে বিএনপি পদ পদবি দিয়ে অনুগত রেখেছে? এই প্রশ্নটা চলে আসছে। এরপরে হলো যে ওই সময়টাতে, আন্দোলনের ওই সময়টাতে, তখনও পর্যন্ত জামাতের সাথে বিএনপির কিন্তু সম্পর্ক ভালো ছিল, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে কিন্তু তখনও সম্পর্ক ভালো ছিল। 2024 সনের যদি আগস্টের আগে জুন, এপ্রিল, মে, জুনের কথা চিন্তা করেন, তখনও পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল। এবং জামাত যদি এই সকল কথাবার্তা, বিএনপির নেতৃত্বের সাথে কথাবার্তা রেকর্ডগুলো তাদের কাছে রেখে থাকে, ফলে আগামীতে যদি এই পুলিশ হত্যার বিচার নিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তাহলে এটা নিয়ে রীতিমতো কোয়ার্টার গেট কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। কিন্তু এটা করতে হবে, এটা বিএনপিকে অ্যাভয়েড করা যাবে না। এটা মানে বিএনপির জন্য অনেকটা সেই কর্নেল তাহেরের ফাঁসির মতো অবস্থা, এই ঝুঁকি তাকে নিতেই হবে। কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া ছাড়া
জেনারেল জিয়াউর রহমানের কোনো উপায় ছিল না। আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার কারণে ইতিহাসে তিনি যেভাবে নিষ্ঠুর শাসক হিসেবে নিন্দিত হয়ে আছেন এখনো পর্যন্ত, এবং যেভাবে তাকে বিট্রেয়ার হিসেবে জাসদের লোকজন এখন পর্যন্ত তাকে অভিসম্পাত করে, ঠিক এই সময়টিতেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থে, পুলিশের যাকে বলা হয় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে অবশ্যই পুলিশ হত্যার ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে হবে, এবং এটা নামকা অস্তে লোক দেখানো হলে চলবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেই এই কাজ করতে হবে, এবং এই কাজের সঙ্গে স্নাইপার রাইফেল আসবে, এই কাজের সঙ্গে 7.62 বোরের যে রাইফেল, সেই রাইফেলের গুলি, তারপরে কারা গুলি করেছে, এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যে বক্তব্য দিয়েছেন যে যাদেরকে দিয়ে এই গুলিগুলো করানো হয়েছে তারা দেখতে আমাদের মতো নয়, মানে আমাদের মতো নয়, ভারতের মতো নয়, স্পষ্টতই বলা হচ্ছে পাকিস্তানের লোকজনের মতো দেখতে, ইউরোপিয়ানের মতো দেখতে, অথবা আফগানিস্তানের লোকের মতো দেখতে, হোয়াট এভার মেবি। বাংলাদেশ এবং ভারতের মানুষ কিন্তু দেখতে একই রকম। অর্থাৎ রয়্যাল লোক যদি এই কাজ করতো, ডিজিএফআই লোক এই কাজ করতো, বাংলাদেশ পুলিশের লোক এই কাজ করতো, ইট সিমস দ্য সিমিলারিটি। কিন্তু সেটি ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যে ফুটে উঠেছে যে না, এখানে অন্য কেউ ছিল। তাই এই অন্য কেউ কারা এনেছে? মার্কিন ডিপ স্টেট এনেছে, জামাত এনেছে, বিএনপি এনেছে, আওয়ামী লীগ এনেছে, এগুলো সামনে আসতেই হবে। সবচেয়ে মারাত্মক বিপদ হবে যে এই ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কতটা সম্পৃক্ত ছিল, সেনাবাহিনীর কারা কারা এর সাথে জড়িত ছিল, বা কারা কারা এর সাথে জড়িত ছিল না, এই বিষয়গুলো সামনে চলে আসবে। ফলে আরেক দফা এই পুলিশ হত্যাকাণ্ড, এটাকে অ্যাভয়েড করা যাবে না, কিন্তু এটাকে নিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন, কেসও খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসবে, এবং রাজনীতির সমস্ত ধারাপাত উলট পালট হয়ে যাবে। এগুলো একটা। 2 নম্বর হল যে গত 17 মাসে যে মবগুলো হয়েছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 32 নম্বর ভাঙার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা অ্যালাইড তার বিরুদ্ধে মামলা করবেন। এই কার্জনকে আসলে, কার্জনের এত সাহস ছিল না। আমাদের ডিপার্টমেন্টের ছেলে, ভালো ছাত্র, পড়াশোনা করেছে, নম্র ভদ্র, ওর কখনোই এত সাহস ছিল না। ওকে এই জেলে নেওয়াটা ভীষণ রকম একটা অন্যায় হয়ে গেছে। এ জেলে নেওয়ার পরে সাহস বেড়ে গেছে। এখন আপনি একে মারতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এখন এ যদি মানে আইনের ছাত্র সেইভাবে কোনো একটা কোর্টে মামলা সাবমিট করে, সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এটা একটা রেকর্ড থেকে যাবে, এবং সেই মামলা এই বর্তমান জমানাতে যারা আছেন তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ভোগাবে। যেমন 32 নম্বর ভাঙা হয়েছে, 32 নম্বর কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দেশ ছাড়া, তার হুকুম ছাড়া বা তার আশকারা ছাড়া ভাঙতে পেরেছে? বা ধরুন যারা ভেঙেছে তাদের সঙ্গে কি বিএনপির কোনো যোগাযোগ ছিল, বিএনপির কোনো নেতার সম্পর্ক ছিল, এমনকি তার সঙ্গে কি জামাতের কোনো যোগাযোগ ছিল? এই বিষয়গুলো নিয়ে যখন টানাটানি হবে, অনেকে দেখবেন ফটাফট করে সত্য কথা বলে ফেলবে। এতে কত মানুষের যে ইজ্জত যাবে, কত মানুষের যে ইমেজ নষ্ট হবে, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। তৃতীয় যে জিনিসটা আছে যে 32 নম্বর ছাড়া এই গত 17 মাসে যে সকল উল্লেখযোগ্য মব হয়েছে, এই মবের যারা নায়ক, এরা সবাই দেখবেন যে জনগণ দ্বারা ধিকৃত হবে, এই সমাজে তারা লাঞ্ছিত হবে প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে তাদের সবার বিরুদ্ধে জনগণই মামলা করবে। যারা মব করেছে এরা রেহাই পাবে না, কোনো অবস্থাতে রেহাই পাবে না, এবং এটা সরকারকে চোখ বুজে বুজে সহ্য করতে হবে। এবং যখন ভুক্তভোগী অর্থাৎ যারা এই মব করেছেন তারা যখন আইনের আওতায় আসবেন, তারা যখন নির্যাতিত হবেন, তারা তখন ফটাফট করে বলতে থাকবেন। এক সময় দেখেন ওই যে জনাব তারেক রহমান, আম আদমি পার্টির যিনি সভাপতি তারেক রহমান, তিনি কিন্তু বলেছেন যে আমাকে সিপি অফিস ভাঙার জন্য পিনাকি বলেছে, আমাকে 32 নম্বর ভাঙার জন্য পিনাকি বলেছে, ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছেন। এবং এই কথা বলার পরে এখন আওয়ামী লীগের লোকজনই বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবকে শেল্টার দিচ্ছেন, এবং তিনি এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তো সেই দিক থেকে আগামীতে যারা মবকারী, তারা যদি যাকে বলা হয় জনগণের সামনে এসে সত্য কথা বলেন, কারা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে,
কি কি করেছে, তাহলে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এটা পরিবর্তন হয়ে যাবে এবং বিএনপি মারাত্মক বিপদে পড়বে। সর্বশেষ যেটি, তা হলো শুধু মব করা হয় নাই, মব করতে গিয়ে রীতিমতো ডাকাতি করা হয়েছে। আর শুধুমাত্র ডাকাতি করা হয়নি, ডাকাতি করতে গিয়ে অনেক ক্ষেত্রে শ্লীলতাহানি করা হয়েছে। এই জিনিসগুলো ধীরে ধীরে সামনে আসছে। আব্দুল তুষার সাহেব, বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন বক্তা, মিডিয়া জগতের খুবই পরিচিত মুখ, তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে 32 নম্বর ভাঙতে গিয়ে 32 নম্বরের আশেপাশের বাড়িতে ডাকাতি হয়েছে এবং ওখানে একজন বিখ্যাত শিল্পী, সেই জলের গানের যে ভোকাল, যার বাড়িতে ইম্মানুয়েল ম্যাক্রো গিয়েছিলেন তার গান শোনার জন্য, তার বাড়িও লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, ডাকাতি হয়েছে। এইভাবে 32 নম্বরের আশেপাশের সব বাড়িতে ডাকাতি হয়েছে। এরপরে আমি নিজের চোখে একটা জিনিস দেখেছি, যেমন ধানমন্ডিতে একটা বাড়িতে এরকম রাতে মব হচ্ছিল, ডাকাতি হচ্ছিল। পরে আমি 999 টেলিফোন করে পুলিশের সাহায্য নিয়ে ওই বাড়িটা রক্ষা করি, কিন্তু ইতিমধ্যে ডাকাতি কিন্তু হয়ে গেছে, পুলিশ এর বাড়ি কিছু করতে পারেনি। সেদিন এক লোক আসলো, একজন উপজেলা চেয়ারম্যান, উত্তরাতে তার পুরো বাড়ি তছনছ করে ডাকাতি হয়ে গেছে। হবিগঞ্জের সংসদ সদস্য ছিলেন জাহের, অ্যাডভোকেট জাহেরের বাড়ি পুড়িয়ে পুরো বাড়ির মাল সামানা, কোটি কোটি টাকার মাল সামানা লুটপাট করে নেওয়া হয়েছে। এবং তার বাড়ির পাশের বাড়ি ছিল অ্যাডভোকেট আব্দুল মজিদ, যিনি নিরীহ ভদ্রলোক। একেবারে হবিগঞ্জের সব মানুষ সাক্ষ্য দেবেন যে আওয়ামী লীগে পুরো সিলেট বিভাগে যদি একজন নিপাট ভদ্রলোক কেউ থাকেন, তাহলে তিনি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। তো সেই আব্দুল মজিদের পুরো বাড়িটা সেই দিন ভাঙা হয়েছে, অর্থাৎ তার 3-4 দিন আগে বোধহয় তার স্ত্রী মারা যায়। 41 বছরের সংসার, ভদ্রলোক তখন উন্মাদের মতো আছেন। ওই অবস্থাতে তার বাড়ি ভেঙে বাথরুমের যে কমোড বেসিনগুলো পর্যন্ত পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো খুলে ফেলা হয়েছে এবং 2 দিন পরে আবার সেই গ্রিলগুলো নিয়ে গেছে কেউ। এভাবে ভাঙচুর করা হয়েছে। এখন এগুলোর কি বিচার হবে না বলেন? এই যে ডাকাতিগুলো হয়েছে, এখন আওয়ামী লীগের লোক সেই বাড়ি ডাকাতি করবে, এটা কি হয়? ওই যে জেনারেল জিয়াউল হাসানের বোন আমাকে বলতেছিলেন যে তাদের একটা এতিমখানা ছিল, সেই এতিমখানা তারা করেছে। এখন জিয়াউল হাসানের বাড়িতে মব হয়েছে, তার সেই এতিমখানা ভাঙচুর হয়েছে, এতিমখানার যে কয়েকটা গরু ছিল সেই গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে, এমনকি এতিমদের জন্য যে ফ্রিজে মাংসগুলো ছিল সেই মাংসগুলো লুটপাট করা হয়েছে। আপনার কি মনে হয় এই জিনিসগুলোর কি বিচার হবে না? এই জিনিসগুলোর বিচার হবে এবং এগুলো বিএনপিকে অবশ্যই করতে হবে। এবং এই জিনিসগুলো খুঁজলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির যারা নেতাকর্মী তারা জড়িত। তাহলে বুঝতে পারেন যে রাজনীতি এখন চলছে, বা যে তেলে ঝুলে চারিদিকে বিএনপির যে জয়ধ্বনি শুনছেন, এটা খুব দ্রুত জয়ধ্বনি থাকবে না। এটা বিএনপির জন্য, রাজনীতির জন্য, অনেকের জন্য বুমেরাং হবে যদি বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিতে না পারে এবং সিদ্ধান্তগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে না পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত